শুরু হচ্ছে জাতীয় রঙ্গভূমি রঙ্গোৎসবে রঙ্গভূমির প্রযোজিত নাটক প্রীতি পিপাসা। নাটক নির্দেশনায় রাজেন দাস। শুরু হচ্ছে নাটক প্রীতি পিপাসা। দেখিয়া পরা নাম উড়িয়া যায় আহারি সে সোনা চল চলে আহারি সে সোনা আমি বলছি ওইখানটা চলে যাবো, এখানটা কোনো
তোমরা কি নামে বসে থাকবে নাকি? রান্নাবাড়ি হোক না করিলে তোমরা মেলায় যাবে? হ্যাঁ গো কর্তা, পায়খানা নাও বাতলে যে? একটু সেবার ব্যবস্থা করতে লাগবে যে, রান্না বাড়ির ব্যবস্থা করতে হবে গো। তা চাল ডাল এক জায়গাতেই ব্যবস্থা করিলে পারছো? সে কি আর আমায় বুঝতে দিদি, আমাকে কি করতে হবে তাই বলো। তুমি বসো, ওদের বলো চুলোটা ধরিয়ে দিতে। আমি চাল ছেড়ে এসে রান্নায় লাগবো। আমার আরে চুলাটা তুই আর কর বাপ। দেবছাদ, এই দোতারার তারগুলা ঠিক আছে কিনা দেখ দেখি। তোমরা গান করো? এখন কথা ওই যে হরিদাস দিদি অষ্ট বড় গাই ওরা কীর্তন করে। কীর্তন গাছ শুনেছো? তুমিও কীর্তন করো? আমি আমি মসজিদের নাম গান করি। আমরা হুজুরের মুড়ি শিষ্য 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 মানে বোঝো? মেলায় কতদিন থাকবে গো তোমরা? তার মসজিদের জয়দিন ইচ্ছা হবে ততদিন রাখবে। গেলবার আমরা 6 রাখছিলাম গো। যারা গান গায় তারাই সবাই মেলায় যায়? এই দেখো, সবাই কি আর যেতে পারে? সাঁইজি যাদের ডাকে তারাই যায়। যেমন আউল বাউল ফকির দরবেশ রামায়েত নিয়ামেত কে যায় না? নিমায়েত কি? মানে কীর্তনের দল যে যারা ওই গৌর লীলা কৃষ্ণলীলা করে তারা, আর রামায়ণটা করে রামলীলা। অনেক বড় মেলা? সে বিশাল আয়োজন, 2 খান গাঁয়ের সমান মেলা। এই দেখো, কখনো যাওয়া হয়নি বুঝি? না। তা এখান থেকে কতদূর যেতে হবে? ওই নদীর পাড় ধরি 8-10 মাইল গেলেই মেলার আসো। একেবারে নদীর ধারে, হেঁটে গেলে বড় জোর 3-4 ঘন্টা লাগতে পারে। আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে? আনন্দের বাজারে যেতে তো কারোর বাধা নাই, কিন্তু আমাদের সঙ্গে তো তোমাকে রাখা যাবে না। কেন? বাউল ফকিরে রাখরায় ছোটদের রাখতে নাই, গুরুর নিষেধ আছে। জোয়ান হলি পরে সেখানে রাখা যায়। আচ্ছা বেশ, ওই হরিদাসী দিদির কীর্তনে রাখরায় তুমি দিব্যে থাকতে পারবে, তারই কয়া দেবো। আর তুমি যাবে সেটা? আমি তো যেতেই চাই। তা যাও, বাপের ইজাজত দিয়েছো। ইজাজত কি? ইজাজত মানে আজ্ঞা, অনুমতি। তোমার বাপের অনুমতি ছাড়া তো তোমারে নিয়ে যেতে পারি না। বাবা তো এখানে থাকে না, এটা আমার মামার বাড়ি। মামাও থাকে না, তবে আসতে পারি। বেশ তো, মামা এলে পরে তার সঙ্গে মেলা দেখতে যেও। সেথায় গিয়ে মজনু ফকিরের আখড়ার নাম কইও, সবাই দেখাই দেবে। বেশ ভাব জমাইছো দেখছি বাপজনের সাথে। দিদি, এই ছেলেটা মেলায় যেতে চাই, তোমার কীর্তনে রাখরা ওর একটা থাকার ব্যবস্থা করি। ওমা, সে কি কথা? পরের ছেলে হুট করে নেওয়া যায় না? আরে না না না, এখন না, ওর মামা এলি পরে ওখানে রেখে দিয়ে আসবে। সে তখন দেখা যাবে। তোমরা চলে গেলে কেউ আমাকে নিয়ে যাবে না। ব্যাপারে আইজি যদি ওদের ডাক দেয়, তাহলে কি কেউ আটকে রাখতে পারে রে খেপা? তবে আমি ঠিক চলে যাব, দেখো। নিশ্চয় যাবা, কিন্তু আমাদের সঙ্গে থাকতে গেলি তো তোমাকে গান গাইতে হবে। গান গাইতে হবে, সেটা কি তুমি পারবা? আমি তো গান শিখিনি। এই দেখো, গান কি কেউ শিখে গায়? সাঁইজি রে, ভালোবেসে গাইলেই তো গান। তাহলে পারবো। আরে বাদ পারবা, তাহলে ধরো দেখি একখান, দেখি ধরো। মথুরাতে যাব গো আমি, বাহ! মথুরাতে যাব, আহা! কৃষ্ণ নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো। মথুরাতে যাব গো আমি, মথুরাতে যাব, কৃষ্ণ নাম জপতে জপতে
হবে রে বেটা, তো হবে, তুই পারবি, পারবি, নে, শুরু কর, গিয়ে যা। আমাকে তার করতে এত দেরি করলি কেন দিদি? কলকাতা তো একদিনের পথ, চলে আসতাম। ছ দিন পেরিয়ে গেল। রাঙা পিসি, শুকুর খবর আছে। আমাদের বাড়িতে হালদার পাড়ার ভোলা কাকা এসেছিল মাছ দিতে। বলল ও রঘুনাথপুরের মেলায় গিয়েছিল। সেখানে এক ফকিরের আসরে শুকুর মতো বয়সী একজনকে খঞ্জনি বাজাতে দেখেছে। কিন্তু কি? ভোলা কাকা তো জানতো না শুকু হারিয়ে গেছে, তাহলে সন্দেহ মিটেই আসতো। ওই হবে। নদীর জলে যে ডুবে যায়নি তা আমি হলফ করে বলতে পারি। তাহলে একদিনে কোথাও না কোথাও ভেসে উঠতো। অমন কথা বলিস না ভাই। আমি ঠিক ও কথা বলতে চাইনি রে দিদি। আসলে আমার বিশ্বাস ও ঠিক মেলাতেই গেছে। আমি আগে আসতে পারলে তো ওকে একদিন ঠিক খুঁজে নিয়ে আসতাম। তুই অত ভেঙে পড়িস না। আমি আজই সেখানে যাব। তবে মেলা তো এখন শেষের দিক। দেখবি ও হয়তো নিজেই ফিরে আসবে। দেখলি না পাশের গায়ে সারা রাত যাত্রা শুনে কেমন কাউকে কিছু না বলে সেদিন ঘরে ফিরল। আমি তো তোকে কত বলি ভাই, ওকে একটু শাসন কর। তুই তো কিছুই বলিস না। কি বলবো বল? আমি মাসান্তে একদিনের জন্য বাড়ি আসি। এসে ওই একরত্তি ছেলেটাকে কি শাসন করব? তারপর জামাইবাবু তোদের তুচ্ছ কারণে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেয়নি, আমি নিজেই চলে এসেছি। গায়ে হাত তুলেছিল আমার। সে যাই হোক, এতে তো ছেলেটার মনে আঘাত লাগে। তারপর আমিও যদি বকাঝকা করি তাহলে ভাববে ওকে ভালোবাসার কেউ নেই, আরো বিগড়ে যাবে। আমি বকাবকি করলে এমন ঠান্ডাভাবে তাকিয়ে থাকে, তখন ওর চোখের দিকে তাকাতে কেমন ভয় করে আমার এখন। না তুই আর কিছু বলিস না। অভিমান বসে ভালো মন্দ যদি কিছু করে বসে। ছেলে ঠিক ফিরে আসবে মা, শান্ত হও মা, কাঁদে না। দিদি, তোকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। ওই শুকুর খবরটা শোনার পর কলকাতা থেকে জামাইবাবুকে একটা তার করে দিয়েছি। হাজার হোক তারও তো ছেলে। শুকু, এগুলো তুলে রাখো মা। তুই ছেলে হয়ে পারলি মাকে এত দুঃখ দিতে। কি ছেলে গো বাবা, ধন্যী ছেলে বাবু। মনে কোনো ভয় ডর নাই। আর 6 দিন বাড়িতে হাঁড়ি চড়েনি জানিস? ও তো ফিরে এসেছে না দিদি, আর বকিস না। এবার থেকে কোথাও গেলে বলে যাবি বাবা, তুই তো আমাদের সোনার ছেলে, মাকে এত কষ্ট দিতে হয়? একা একা মেলায় যাচ্ছি বললে তোমরা তো আর যেতে দিতে না। যেতিস না, তাই বলে যাত্রার সাথে চলে যাবি? একা একাই তো গেছি, নদীর ধার ধরে সোজা পথ। একা একা চলে গেলি? তাই 6 দিন ছিলি কার সাথে? মজনু ফকির আর হরিদাসী দিদির কাছে। ও মা গো মা, ফকিরের কাছে ছিল? তারা তো মুসলমান। তারা খুব ভালো মানুষ। মজনু ফকির বলেছে বড় হলে আমাকে ওর শিষ্য করে নেবে। থামবে ছোড়া, কায়তে ছেলে হয়ে মুসলমানের ঘরে ভাত খেয়েছে আবার বড়াই করে বলছিস? মা গো মা,
কি ছেলে পেটে ধরেছ, একেবারে জাত ধম্ম সব জলাঞ্জলি গেল গা। যার ছেলে তার কাছেই পাঠিয়ে দাও হে, একে মানুষ করা তোমার কম্য না। তারপর তুমি বাড়িতে থাকো না, মেয়ে মানুষের দ্বারা কি আর ছেলে শাসন হয়? বাপে খাদানো ছেলে আর কতই বা ভালো হবে। ওর দেখা দেখি গায়ের আর 5টা ছেলেও খারাপ হবে। আচ্ছা আচ্ছা, ছোট ছেলে না বুঝে একটা ভুল করে ফেলেছে, কিন্তু বিহিত তো করতে হবে। পুরুত ডেকে একটা পাইসিতির ব্যবস্থা করাও। মামা, প্রায়শ্চিত্তের কি? গোয়ালে বসে তোমার গরুর গোবর খেতে হবে। গোবর কি এতই মিষ্টি যে বারবার খেতে হবে? বারবার কেন খাবে? একবার খেয়ে বলবে জীবনে কখনো এমন কাজ করব না। কিন্তু বড় হয়ে তো আমি মজনু ফকিরের শিষ্য হব, তখন তো আমাকে গুরুর কাছে থাকতেই হবে। এই কতবার প্রায়শ্চিত্তির করাবে গো তোমরা? শোনো গো, শোনো কথা, পতিত হবার ভয় নাই গো। জাত গেছে যেন এতটুকু দুঃখ নয় বলে। আমার বুঝি জাত চলে গেছে? তা সেটা এখনো বুঝতে পারছো না? আমি বুঝতে না পারলেও জাত তো চলেই গিয়েছে। তাতে তোর দুঃখ হচ্ছে না? জাত যখন চলে গিয়েছে তখন দুঃখ করে কি লাভ? ভালোই তো হলো। তা কিসের ভালো হলো শুনি? আমার যখন কোনো জাতি নেই তখন সবাই আমার সজাত হলে, ওরা তোমরা সবাই আমার আপন হলে। শোনো কথা, আমাদের বইয়েই গেছে তোর আপন হতে। হাড়ি বাগদি হলেও কথা ছিল, এখন মৃচ্ছদের হাড়ি ভাত খেয়ে এসেছিস। ও কাকা গো, আমি এই ছেলে সেবা জল করতে নারবো, তোমরা অন্য কাজের লোক দেখে না। আরে ছোট ছেলে বুঝিয়ে বললেই বুঝবে। শোনো, ওরে বরং বাপের কাছে পাঠায় দাও। আমরা বাবু গায়ের ধোপানাপিত বন্ধ করে তোমাদের সাথে কোনো বিবাদে যেতে চাই না। কাকা গো, আমি ওর ছোঁয়া জিনিসে হাত দেবো না বাবু, আমার 5 বাড়ি কাজ করি খেতে হয়। আচ্ছা আচ্ছা, আজ থেকে ওর ঘর থালা বাসন সব আমি আলাদা করে দেবো। তোমরা এখন এসো, তখন ছেলেটাকে একটু নেতে খেতে দাও। যাচ্ছি যাচ্ছি, তখন আসবি কি? জলাঞ্জলি গেল না? দিদি, দিদি আর কাঁদিস না, এদিকে আয়, আয় এদিকে আয়, আয়। বলছি আমি তো আছি, যেমন হলে ওকে কলকাতায় নিয়ে গিয়ে হোস্টেলে রেখে পড়াবো। তুই আর কাঁদিস না, ওই ছেলেটাকে কিছু খেতে দে তো। আমি তার পেয়েই কোর্ট থেকে সোজা এখানে চলে এসেছি। লোক মুখে সবই শুনেছি। দোষটা আমারই ভাই। আমি আজই ওদেরকে এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। নিশ্চয়ই যাবেন জামাইবাবু, কতদিন পরে এলেন, এত তাড়া কিসের? দিদি, জামাইবাবুকে বসতে দে, আপনারা কথা বলুন, আমি আপনার চা জলের ব্যবস্থা করি। সকাল থেকে তো নাওয়া খাওয়া কিচ্ছু হয়নি। চল বাবা, চল আমার সঙ্গে, চল। তোমার শরীর অনেক খারাপ হয়ে গেছে। তোমাকে ছেড়ে আর যে থাকতে পারি না বড় বউ, যা হবার হয়ে গেছে। আমারও ঢের শিক্ষা হয়েছে। আর রাগ করে থেকো না, এবারে বাড়ি ফিরে চলো। অনেকদিন পরে এলে যে বৈষ্ণবী। বৃন্দাবন গেছিলুম গো মা,
2 মাস পর ফিরলুম। ও তাই বলো। তা তোমার ওই ছোট কাটতে ফিরে তারে দেখছি নাই যে? তোমাদের বাবু ওকে হোস্টেলে দিয়েছেন, এখানে থাকলে তো তোমাদের পিছে পিছেই ঘুরে বেড়াবে। তা বটে, কিন্তু কিন্তু যাই বলো মা, ভদ্রলোকের ছেলে তো, লেখাপড়া না শিখলি চলবি কেন? তোমার ছেলেতে বড় গুণের মা গো, অনেক বড় মানুষ হবে ও। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমি বেরোচ্ছি, বুঝলে? হ্যাঁ আসছি। আমি কোর্টে বেরোলাম। আচ্ছা, দুর্গা দুর্গা। কি হয়েছে মাস্টারমশাই? উকিলবাবু কি হতে বাকি রয়েছে তাই জিজ্ঞাসা করুন। এই ছেলেকে মানুষ করা আমাদের কম্য নয় মশাই। কেন, ও কি আবার হোস্টেল থেকে পালিয়ে গেছিল নাকি? এই নিয়ে 3 বার হলো। ফি হপ্তাহে যদি একবার করে এভাবে পালিয়ে যায় তাহলে তো ওর জন্যই একজন পাহারাদার রাখতে হয়। এর আগে 2 বার তাও দিনে দিনে ফিরে এসেছিল। গতকাল বিকেল থেকে বেপাত্তা। সারা রাত খোঁজাখুঁজির পর আজ সকালে অফিসের পিয়ন গিয়ে এক ফকিরের আস্তানা থেকে তুলে আনে। এই ছেলের জন্য সারা রাত আমাদের কি হয়রানি আর কি উচ্চুতি পোয়াতে হয়েছে তা আমরাই জানি। মাস্টারমশাই আপনি তো আপনাদেরকে অনেকবার বলেছি ওকে যত খুশি শাস্তি দিন। কাকে শাস্তি দেব আর কি শাস্তি দেব? কিছু বলার আগেই তো বেদ খাবার জন্য হাত বাড়িয়ে বলে আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। দেখুন, এরপরে শাস্তি দিলে নিজেদেরই যন্ত্রণা বাড়ে। দেখুন, আমরা তো কসাই নই, ছেলেগুলো তো আমাদের ঘরেও রয়েছে। হ্যাঁ, ছাত্রদের বেতুচিয়ে শাসন করি তাদের ভয় দেখানোর জন্য, কিন্তু যার কোনো ভয়ই নেই তার পিঠে 10টা বেদ ভাঙলেও ভয় ফিরবে না। যাকে ওকে এখানে রেখে গেলাম। মাস্টারমশাই ওকে স্কুলে রাখতে পারবো না। মাস্টারমশাই আমি অনেক আশা নিয়ে আপনাদের কাছে। দেখুন, ওর জন্য তো জেল খাটতে পারবো না মশাই। না, সে ভয় নেই। আমি আগাম মুচলেখা দিতেও রাজি আছি। না, তার আর দরকার হবে না। আমি অপারগ। হোস্টেলে অন্য ছেলেরা আছে, তাদের কথাও তো ভাবতে হবে। আমি তো স্কুলটাকে উচ্ছন্নে পাঠাতে পারি না। যাই হোক, ওকে ভেতরে নিয়ে যাও তো। কি করেছে ও? কি করেছে বলতে, সেদিন হোস্টেলের এক ছাত্র, ওরই বয়সী, গান গাইছে, যৌবন জ্বালা বড় জ্বালা আমি সইতে নাই পারি, যৌবন জ্বালা ত্যায্য করি গলায় দেব দড়ি। মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, তার মুখে এই গান ভাবতে পারেন? ছেলেটিকে ডেকে জিজ্ঞাসা করাতে সে বলল, সুকু মানে আপনার ছেলে তাকে এই গান শিখিয়েছে। সুকু অম্লান বদনে বলল, হ্যাঁ আমি তাকে এই গান শিখিয়েছি। আমি তো এইভাবে স্কুলটাকে উচ্ছন্নে দিতে পারি না উকিলবাবু। বাড়িতে রেখে চেষ্টা করে দেখুন। আসলে মাস্টারমশাই, বাড়িতে রেখে কোনো পরিবর্তন করতে পারছিলাম না বলেই তো আপনাদের হোস্টেলে দেওয়া। আমাকে আর অনুরোধ করবেন না, আমাকে আর অনুরোধ করবেন না। ওর জন্যে গোটা স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। ওর জন্যে কি স্কুলটাকে আমি খুলে দেবো? যাকে বলছি, ওর ট্রান্সফার সার্টিফিকেট তৈরি করে রাখবো, একদিন স্কুলে গিয়ে নিয়ে আসবেন। আর ওর জিনিসপত্র সব গুছিয়ে রাখবো, স্কুলে গিয়ে ট্রান্সফার সার্টিফিকেট সব কিছু নিয়ে আসবেন। আমি আর বলছি, বাড়ির কাছাকাছি কোনো স্কুলে ভর্তি করে দিয়ে দেখুন, তারপর ওর ভাগ্য। আমার দুর্ভাগ্য মাস্টারমশাই। উকিলবাবু, নইলে ভদ্র ঘরের ছেলে হয়ে কোনোদিন ওই ভিখিরি বাউন্ডুলেদের সাথে মেশে। দেখুন উকিলবাবু, আমিও সন্তানের পিতা, আপনার যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। তবে একটা মানুষের তো সব কিছুই খারাপ হয় না, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো গুণ থাকে। ওরও রয়েছে। ওর গানের গলাটি বড় মিঠে, একবার কোনো গান শুনলে ওর কণ্ঠে বসে যায়। দেখুন, মা সরস্বতী হয়তো এইভাবেই ওকে তৈরি করতে চেয়েছে। তাই বলছিলাম যে গানটাই নয় ভালো করে শেখান, উন্নতি হলে তাতেই হবে। মাস্টারমশাই আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, চলুন ভেতরে চলুন। না উকিলবাবু, জল খেয়ে যান। সারা রাত্রির অনেক দুর্ভোগ সয়েছেন,
একটু চা জল খাবার খেয়ে যাবেন? না না দিদি, আজকে আর তা হবার নয়। এই 9টার বাসটা ধরতে না পারলে ঠিক সময় স্কুলে পৌঁছতে পারবো না। আজকে আমি আসি। উকিলবাবু, আসি। আর আসুন আসুন। ওকে একবার ডাকো তো। সুকু, এদিকে আয়, বাবা ডাকছেন। কিরে, কি করবি এবার? আচ্ছা, তোর জন্য আমি লোক সমাজে মুখ দেখাবো করে বলতে পারিস? তোর জন্য কি মরেও শান্তি পাবো না রে? কেন? আমি তো কারোর সাথে ঝগড়া মারামারি করিনি, কারোর কিছু চুরিও করিনি, তো তোমার মান যাবে কেন? আই ভগবান! চুরি করোনি তো কি? যেসব বাউন্ডুরিদের সঙ্গে মেলামেশা করো, কোন দিন দেখবে ওদের জন্য চুরির দায় তোমাকেই ধরবে। কেন মা, মিছে মিছে চুরির দায় ধরবে কেন? ওরা সব চোর ডাকাত, ভেগ ধরে ফকির হয়েছে। ওরা দিনের বেলা গেরস্তের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে সব খোঁজ খবর নিয়ে বেড়ায়, রাতের বেলা সুযোগ বুঝে চুরি করে। কোন দিন দেখবে ওদের জন্য তোমাকেই হাতে হাত করা পড়াবে। সন্দেহ মিটলে খুলেও দেবে, কারণ ওরা তো আর সত্যি সত্যি চোর নয় মা। ওদের কোনো কিছুর ওপরই লোভ নেই, ওরা শুধুই গান বাজনা আর সাধন ভজন করে। কিসের সাধন ভজন করে ওরা? ব্যাস ব্যাস, অনেক হয়েছে, থামো এবার। আজ তোমার এই আশকারার জন্য না আমাকে এই দিন দেখতে হচ্ছে। সবই আমার কপাল। সুকু, যা বাবা, এগুলো ভেতরে রেখে হাত মুখ ধুয়ে একেবারে স্নান করে নিবি। আমি গিয়ে খেতে দেবো, কেমন? হ্যাঁ গো, কি করবে এখন? এখানকার স্কুলে আবার ভর্তি নেবে? দেখি লোকজনের হাতে পায়ে ধরে ভর্তি করাতে পারি কিনা। আরে বাবা, ম্যাট্রিকটা তো অন্তত পাসটা করুক, নইলে তো ওই কেরানির চাকরিটুকুও জুটবে না। আর রেলের ধারে তো ওই ভিক মেঘে বেড়াতে পারবে না। বুঝলাম ওই ছোট লোকের গান শিখে ডুবকি বাজিয়ে লোকে ধরে ধরে ভিক মেঘে বেড়াবে নাকি? হ্যাঁ, স্কুলের নাম করে তো আবার পালিয়ে পালিয়ে বেড়াবে। হ্যাঁ ভাবছি আমি একটা পাহারাদার রেখে দেবো। দেখো, যা ভালো বুঝি। হুম। আচ্ছা, আমি একটা কথা বলবো, আবার কি বলবে? হেসে উড়িয়ে দেবে না তো? আরে এবার যা বলবো তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবাকে দেখতাম সংকটের সময় সব সময় মায়ের সঙ্গে পরামর্শ করতো, যুক্তি নিত। শোনো, লোকে না টাকা নিয়ে আমার কাছে যুক্তি নিতে আসে, বেশি পেঁচাল না পেরে যেইটি বলবা সেটি তাড়াতাড়ি বলো। আমার ঠাকুরদাদার কিঞ্চিত ওই বাউন্ডুলের রোগটা ছিল। ঠাকুরদাদার বাবা তখন ঠাকুরদাদার 16 বছর বয়সেই বিয়ে দিয়ে দেয়, ঠাকুমা তখন 9। তাই বলছিলাম যে কি কি বলছিল? মানে বলছিলাম যে শুকুর তখন 14 চলছে, ভগবানের আশীর্বাদে শরীর স্বাস্থ্যও বেশ বাড়ন্ত, শুধু হুঁশ বুদ্ধিটাই যা একটু কম। তাই বলছিলাম ওর বিয়ে দিয়ে দাও। তাহলে 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 কি? তোমারও তো হয়েছিল ওই 16 বছর বয়সে বিয়ে, তোমার হয়েছে, আমার আবার কি হবে? হুঁশ। ওই বস্তুটি যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে শুকুর সঙ্গে তোমাকেও কিনে এনে খাওয়াতাম। যত রাজ্যের। সাজা দেহে
আর আমাকে ফিরিয়ে দিও না সাইজি। সংসার যে তোর জন্যে লয় সে আমি প্রথম যেদিন তোরে দেখেছি সেই দিনই বুঝেছি। মায়েরে জানিয়েছ, ইজাজত নিয়েছ তার? মা দেহ রেখেছেন, আর আমার কোনো পিছুটান নাই সাইজি। এবার বলো আমারে ঠাই দিবা। দেখো বাবা, কাঁদতে কাঁদতে জনম যাবে। যদি সুখের পিঠেস বুকে পুষে রাখো তাইলে আমার কাছে এসো না, আমি তোমার সুখের নাগাল দিতে পারবো না। কাঁদতে আমি ভয় পাই না সাইজি, আর সুখের আশা কোনোদিন করিনি। সংসার সুখের প্রত্যাশা আমি করি না সাইজি। সারা জনম কাঁদতে রাজি আছো? আছি। পরে আমারে দুষবে না? কখনো না। এবার বলো আমাকে ঠাই দেবে? দেবরে বেটা, এবার তোরে ঠাই দেবো। আর তোরে ফেরাবো না। আজ হতে তোর আপনারে সিনারে সাধন শুরু হলো। অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড মণ্ডলাকার, ব্যপ্ত যেন চরাচর, গুরু তুমি পতিত পাব পরম ঈশ্বর। আয় বেটা বুকে আয়। অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড মণ্ডলাকার, ব্যপ্ত যেন চরাচর, কথা না কইও যথা কথা, আপনার মুখে আপনি রহিবে সাবধান। রাখিব মনে সদা তোমারই বচন। ব্রহ্মা বিষ্ণু ভজে তোমায় নিশিদিনে, ব্রহ্মা বিষ্ণু দিনে ভজে তোমায় নিশিদিনে, তত্ত্ব জেনে পরে করবে সাধন দেহতত্ত্ব সাধ। মনে রেখো, যা আছে এই দেহ ভাণ্ডে তাহাই আছে ব্রহ্মাণ্ডে, তাহাই আছে ব্রহ্মাণ্ডে। মরণের পরে স্বর্গ সুখ বলে কিছু নাই আর। যা আছে দেহ ভাণ্ডে ব্রহ্মাণ্ডে, রাখিব মনে সদাই
খোঁজে যদি না পাই তোমারে আমি তোমারই ছবি দিলাম সাইদি, আজ থেকে আমি তোমার ডাক খোঁজে যদি না পাই তোমারে এ দোষ আমি দেব কারে যদি না পাই তোমারে এ দোষ আমি দেব কারে চক্ষু দুটি তোমার পদে চক্ষু দুটি তোমার পদে যার কদর কেউ আছেন? কেউ আছেন? কাউকে তো দেখছি না ম্যাডাম, আমি কি একটু আশপাশটা দেখে আসবো? কেউ না কেউ তো থাকবেই, আর একটু অপেক্ষা করে দেখি। মজনু ফকিরকে এখানকার লোক সবাই চেনে ম্যাডাম, অনেকেই আসে আমাদের গ্রাম থেকে তার কাছে। তোমাদের গ্রাম এখান থেকে কত দূর? কাছে, মাইল দুয়েক হবে। এই গ্রামের নাম কুশমিডাঙ্গা, আর রেল লাইনের ওপারে আমাদের গ্রাম সোনাডাঙ্গা। তাহলে তো তোমাকে অনেক সকাল সকাল কলেজের জন্য বেরোতে হয়। তুমি বরং এক কাজ করো, বাড়ি চলে যাও, গিয়ে খাওয়া দাওয়া করবে। আমি আমার কাজ শেষ হলে ট্রেন ধরে ঠিক ফিরে যাব। না ম্যাডাম, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। হ্যাঁ, শহর থেকে এসেছেন বুঝে? আর নমস্কার। হ্যাঁ? হ্যাঁ, সেখান থেকে। আচ্ছা আচ্ছা, তা গান শুনবেন নাকি কারো খোঁজে এসেছেন? হ্যাঁ, আমি একজনের খোঁজেই এসেছি বলতে পারেন। সুকু বাবার খোঁজে নিশ্চয়? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানি গো জানি, ওই বেবাক ভদ্রলোক তার খোঁজেই আসে এখানে। ও হ্যাঁ, এখানেই থাকে তাই না? তা থাকে, তবে তারে ফিরিয়ে নিয়ে যেতে পারবা বলে মনে হয় না। হ্যাঁ, এই দূষণ হলো তার ফকিরে নেওয়া, আর চোট্টটি থেকে নিয়েছিল সাইজের পিছু। হ্যাঁ, তো ওই ফকিরে নেওয়ার পর থেকে আর সে ঘরমুখো হয়নি। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন, আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। সে আমার ছেলেবেলার বন্ধু, ও তাই তার আচ্ছা সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আচ্ছা। ও আছে এখন? বাজে কয়টা? 5টা। হ্যাঁ। 5টা? এই 5টার গাড়িতে তার ফিরে আসার কথা আছে। কি একটা কাজ নিয়ে শহরে গেছে, ফিরে এলেই দেখা বাবা, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। হ্যাঁ, তুমি বরং এবারে ফিরে যাও। আপনি একা একা থাকবেন ম্যাডাম? ওমা একা কোথায়, এনারা তো সব রয়েছেন। তুমি হ্যাঁ যাও। আসি তো, যাও যাও। তাহলে ম্যাডাম, 6:15 একটা ফেরার ট্রেন আছে, পরেরটা রাত্রি 10টা। আমি 6:15 ট্রেনটা ধরেই ফিরে যাব, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি যাও তাহলে। রাস্তায় উঠলেই ভ্যান রিক্সা সব পেয়ে যাবেন। চিন্তা করো না, আমি ঠিক চলে যাব, তুমি যাও। আরে তুমি নিশ্চিন্তে যাও গোছেনি। হ্যাঁ, মা আমাদের সুকু বাবার আপন লোক। হ্যাঁ, আর মজনু ফকিরের আশ্রয়ে আছে জানবা যে একবারই নিজের বাড়িতেই আছে। নিশ্চিন্তে চলে যাও। যাও এবারে যাও। আসছি ম্যাডাম। এখানে বসো বসো বসো। তা চা খাবা তো? হ্যাঁ খাবো। আচ্ছা, এই চিনি নাই, খেজুরের গুড়ের চা চলবে তো? খুব চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো, কড়াই আছে এনে দিচ্ছি।
ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। শুকু, ঠিকই চিনেছো গো মীরা দেবী, কিন্তু তুমি এখানে? ও মাই গড, আমি 1 বছর হয়ে গেল তোমাদের শহরে এসেছি। ও শহর আর আমার নয় গো, ও শহরে এখন তুমি আছো যখন ও শহর তোমার। তা বেথা তো করনি মনে হচ্ছে। এখন কি করো, চাকরি? আমি ওখানকার কলেজেই শিক্ষকতা করি। আমি জানতাম তুমি বড় কিছু একটা করবে। তো তোমার বন্ধু চলে এসেছে তো, হ্যাঁ? না, চা খেতে খেতে কথা বলো দুজনে। সুকু বাবা, চা সেবা করবা? না না না, চান ছেড়ে তারপর। বলছি সাইজি আছে? হ্যাঁ, তার খোঁজ দেওয়া কি আমার কম্য? হ্যাঁ, দেখো কা গায়ের ভেতরে বসে কার ঘরে জমিয়ে গান ধরেছে। বলছি বাড়ির সকলে কেমন আছে? বলবো, সব বলবো। এই 18 বছরে অনেক কথা জমে আছে, কোথা থেকে যে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। জাহাজ ভর্তি কথা বুঝি। হ্যাঁ তাই। তুমি বরং আমার সঙ্গে ফিরে চলো শুকু, যেতে যেতে কথা বলবো, আমার বাসায় গিয়ে কথা বলবো। সে আর হয় না গো মীরা দেবী। কেন? ওখানে কেন হবে না শুনি? ওখানে যেতে আমার আর মন সায় দেয় না গো। একদিন না হয় আমার জন্যই গেলে, আমার জন্য কি তোমার কোনোদিনও কোনো সময় হবে না? সেই ছেলেবেলা থেকে দেখি তুমি সবসময় আমায় এড়িয়ে যেতে চাও কেন? ছেলেবেলার মতো আমার ওপর অভিমানটুকু তো বেশ জমিয়ে রেখেছো। অভিমানই করি আর লুকিয়ে চোখের জলই ফেলি, তাতে কি তোমার কিছু এসে যায়? চিরটা কাল আমাকে শুধু এড়িয়ে গেলে তুমি। যাই হোক, আপনার খোঁজ পেলে কি করে? কলেজে জয়েন করার পর গ্রামে গিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম তুমি গৃহত্যাগী হয়েছো। বাড়ির সকলে আর কেউ কিছু বলতে চাইলো না তোমার ব্যাপারে। তারপর শুনলাম তুমি ফকিরি নিয়েছো। সেই ছেলেবেলায় তোমার মুখে একবার মজনু ফকিরের কথা শুনেছিলাম, তার খোঁজে ওনার পূর্বের আখড়াতেও গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে শুনলাম বছরখানেক হলো আমাদের ওখান থেকে চলে আসতে হয়। কেন? আসলে ওখানকার সমাজ থেকে নানা রকম বাধা আসছিল। আমাদের ভজন সাধনে নাকি তাদের ধর্ম পালনে বাধা হচ্ছিল, শরিয়াতি নিয়ম মতে নামাজ রোজা করতে চাপ দিচ্ছিল। আর তখনই সাইজির এক শিষ্য এই জায়গাখান দিলে, আর তখন থেকেই কুশনি ডানা। বাড়ির সঙ্গে কি আর কোনো সম্পর্কই নেই? বাবা তো আগেই দেহ রেখেছেন। মা চলে যাওয়ার পরে সাইজির সেবার অনুমতি পেলাম। কাকারা আছেন, আইনগতভাবে জমি জমা যা ছিল ভাইদের আজই দান করে নাও। নিজের জন্য কিছুই রাখলে না? আছে তো। কি? এই যে। আমি আজ আসি শুকু। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। বলছি শোনো। হ্যাঁ বলো। 20 দিন পরে আখড়ায় উৎসব আছে, 1 চৈত্র থেকে পরপর 5 দিন। সাইজির গুরুজির মৃত্যুবার্ষিকী হিসেবে উরস আছে, তুমি পারলে এসো। আসবো। তোমার আশায় থাকবো। চলো। ওই ঢাকার কথা শঙ্করে বলি
এবারে আজকের আসরের শেষ গানখানা গাইবে বীরভূমের সারিদাসী। কাল বিকেল থেকে পর 7 দিন আরও বাউলের গান শুনবেন আপনারা। আজকের শেষ গানটি গাইছে বীরভূমের সারিদাসী। এবার ওর গান শোনেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সাধু গুরু ভক্তবৃন্দের চরণে সারিদাসীর প্রণাম। তো আমার আগের বাউলের কাছে শুনলেন ঢাকা শহর ঢাকা যতক্ষণ, তো বাউলের গানের জবাব গান দিয়ে দিতে হয় গো। আমিও তাই দেব, কি বল? হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো দেখি। হ্যাঁ, কি হলো? কিছু না, অনেকক্ষণ একভাবে বসে আছি, তাই একটু। আসলে এখানে চেয়ারের তো কোনো ব্যবস্থা নেই, একটা জল চৌকি চাও তো। কিচ্ছু লাগবে না আমার, আমি ঠিক আছি। একটু চামড়ি? আমায় কিচ্ছু দিতে হবে না, লাগলে আমি চেয়ে নেবো, তুমি যাও নিজের কাছে। আচ্ছা শোনো, আজকে রাত্রিরে তুমি আমার ঘরে থেকে যেও। জানি একটু কষ্ট হবে, নতুন চাদর পেতে দিয়েছি। এবার কিন্তু তুমি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ শুকু, আমাকে রাত্রেই ফিরে যেতে হবে। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি আমার সময় মতো ঠিক চলে যাব। তুমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে না তো, যাও নিজের কাজে যাও। জয় গুরু। তা আমার আগের বাউলের কাছে শুনলেন ঢাকা শহরে ঢাকা যতক্ষণ, ঢাকা খুললেই নাকি যত গন্ডগোল, বড়ই গোলমেলে ব্যাপার। তো এই ঢাকা শহরে আছে 53খানা অন্ধ গলি আর 9খানা অন্ধ কূপ। তার 8টা কূপ যেমন তেমন হলেও 9 নম্বর কূপটা নাকি বড়ই ভয়ঙ্কর। বাউলের দেহতত্ত্বের কথা বাউল, হেয়ালিতে ভরা, রসিক জন করে তার রস আচ্ছাদন, আর বাউলরা জানতে মরা। তাদের দশা হয় ওই মহাভারতের দুর্যোধনের মতো। ইন্দ্রপ্রস্থের পাণ্ডবেরা এমন এক প্রাসাদ বানালে যে সবাই দেখে ধন্য ধন্য করতে লাগলে। তো দুর্যোধন একদিন সেই প্রাসাদ দেখতে গেলে, দেখে তো তার চক্ষু চড়ক গাছ। স্বচ্ছ স্ফটিকের তৈরি প্রাসাদের কোনটা যে দরজা আর কোনটা যে আয়না তা বুঝতে না পেরে বারে বারে ধাক্কা খায়। যতই এগোয় তত ধাক্কা খায়। তো তা দেখে সবাই তো হেসে গড়াগড়ি। তো দুর্যোধন সেই দেখে রেগে মেগে সেখান থেকে বেরোতে গিয়ে জলপূর্ণ পরীক্ষার মধ্যে পড়ে একেবারে হাবুডুবু অবস্থা গো। এই ঢাকা শহর তেমনই গো বাবা, গুরুলা ধরে শহরে আসতে লাই গো, এলেই দুর্যোধনের মতো দশা হবে। তবু সকলেই এই ঢাকা শহরে আসতে চায়, কেন জানো? কারণ এই ঢাকা শহরে আছে ওই ইন্দ্রপ্রস্থের প্রাসাদের মতো এক রংমহল। তারই সৌন্দর্যের টানে সকলে আসে। রসিক প্রেমিকরা আসে সাধুর সনে, সাধুরে গায়ে দিয়ে। আর ওই দুর্যোধনের মতো লুভি কামি যারা, তারা আসে এই রংমহলে, আসে সুরের মতো। হ্যাঁ, আর এই সুরকে যদি একবার হাতে পায়, কি করি বলো তো? ওই আমি পেলে
হলো আরি, ভোলা চোরের কি হলো আরি, হলো আরি। আজকের মতো আমাদের আসরের কাজ শেষ হলো। আবার কাল বিকেল থেকে পরপর 7 দিন আরও বাউলের গান শুনবেন। আপনারা সকলেই আসবেন। ভক্তবৃন্দেরা আপনারা আজকের মতো বাড়ি যান, সকলেই আসবেন। আর বাউল ফকিরেরা আপনারা নিজ নিজ সেবা করে বিশ্রাম নেবেন, সব ব্যবস্থা রয়েছে। আসি গো মা জনীরা, ভাইরা, আবার কাল আমাদের দেখা হবে। হ্যাঁ, জয় গুরু। ও ফকির সাহেব, শুনো শুনো না, আমার রশিদ গিট খান একটু খুলে দাও দিনি। বলি হলো, রশিদ গিট খুলতে এত সময় নিলে চলে না? বাইবা কখন জোয়া চলি গেলে ভাটির টানে পড়বাজি হলো। হ্যাঁ, বাবা হলো এতক্ষণে। দেখ বাপরে বাপরে, তা তোমার নাম বুঝি সুকু ফকির? হ্যাঁ আমার নাম তো জানোই। হ্যাঁ জানি, শাড়ি। আর এই জন্যই তোমারে আমি সুখ বলি ডাকবো। আচ্ছা, তাই দেখো। তুমি সুখ আর আমি শাড়ি, এখন থেকে তুমি আমার নিতে হলে না। বলি তোমার কাছে একটু তামুক হবে গো? তামাক? হ্যাঁ, তামাক তো খাই না, তবে বিড়ি চাও তো জোগাড় করে দিতে পারি। থাক, আর তোমারে জোগাড় করতে হবে না। এই ঝোলাখান ধরো দেখি। হ্যাঁ, এগুলো আমি পুরি। ধরো ধরো, ঠিক করে ধরো। বাপরে বাপ, এই এবার রাখি দাও ওখানে। আর কিছু করতে হবে? আরো কিছু করতে চাও বুঝি? তো এখানে বসো আমার পাশে, বসো, দুটো কথা কই তোমার সাথে। তোমার কথা খানিকা দেখ শুনেছি। কি কথা? এই বড় লোকের ছেলে, ঘর বাড়ি ছেড়ে ফকিরি লিছ। তোমার আখড়া কোথায়? আখড়া লয় গো, লিজের বাড়ি ওই তারাপীঠের কাছে। পবন দাস বাউলের নাম শুনুনি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো, কিন্তু সে তো শুনেছি অকালেই দেহ রেখেছে। আমার সঙ্গে বিয়ে হয়েছে না, বিয়ে বললে ভুল হবে, তার আগের পক্ষের এক সংসার ছিল, 2 ছেলে আছে। তবে আমার এই স্ত্রীর মতোই রেখেছে। তা মারা গেল কি করে? কি করি আবার, নেশা করিত, মদের নেশা। অকালে লিভার পচি শেষ হয়ে গেল। ভারী মিঠে গলা ছিল পবন দাসের। তা আছে না, তাতেই তো মজে শাড়ি বামনি ঘর ছেড়ে বাউল হলে গা। পান খাবা? এত রাতে পান? খাও গো খাও, শাড়ির হাতে সাদা পানের গুণই আলাদা, যে খায় সেই মজে। আচ্ছা বানাও। দেখো শাড়ির পানের রসে মজে, শেষে দোষ দিও না যেন মিথ্যে। আমি বলো একটা আলোর ব্যবস্থা করি। বসো তো, রসের কথা আগারি জমে ভালো। না ধরো, কি? পান গো পান, ধরো। এবার রসিয়ে রসিয়ে চিবো দেখি। শাড়ির পান যত চিবোবে তত রস। তো বাউল হলো কি করে?
চাও বুঝি? অসুবিধা থাকলে বলতে হবে না, ঠিক আছে? না 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 না, আমার অত ঢাক ঢাক গুড়গুড় নাই বাপু। হ্যাঁ, শাড়ির কথা সব কোলে জানি। বামুনের ঘরের বউ ছিলাম। বরটা ওই কলকাতা ভাতের হোটেলে রাঁধুনির কাজ করত। বিয়ের পর থেকে তার সঙ্গে ভালো করে কথাই হলো না। 2-3 মাস অন্তর মাঝ রেতে ক্লান্ত শরীরটা নিয়ে ঘরে ফিরত। ওই সংসারে টাকা পয়সা দিতি আর তারপর আবার ভরতি সুক্ত ট্রেনিং ধরতি। আর আমার জীবন যেত ওই শ্বশুর সেবা করে আর সংসারের কাজ করি। এই একবার আমাদের গান লবানের সময় 3 দিন ধরে বাউলের গান হলো। সেখানেই দেখা পবনের সাথে। আমার বাপের বাড়িতে ছোট্ট থেকে গানের চল ছিল, সেখানে শিখেছি। তাই তো আমার গানের প্রীতি এত টান গো। তো পবন রে আমি আমার বাড়ি একদিন নেমন্তন্ন করে খাওয়ালাম, করে গান শোনালাম। ওই 2-3 খানকা গায়ের পরে পবনের বাড়ি ছিল রামপুরহাটের কাছে। তো তারপর থেকে নানা ছিলায় আমার বাড়ি তার যাওয়া আসা লেগেই থাকলো। শেষে ওর সাথেই ঘর ছাড়লাম। 1 বছর ছিলাম বৃন্দাবনে। তারপর ওর বাড়ির লোক আমাদের খবর পেয়ে আমাদের ফিরিয়ে আনলে, আমারেও মেনে নিলে। ওর গায়ে আমার জন্য একখান আলাদা ঘর দিলে, 2 বিঘা জমি দিলে। 5 বছর ওর সঙ্গে কাটিয়েছি। কত আসরে একসাথে গান গেয়েছি, মিছে বলবো না। আমারে বড় যত্নে রেখেছি। তা এখন চলে কি করে? ওই জমির ফসল কিছু পায় আর আসরে গান গেয়ে যা দক্ষিণা পাই চলে যায়। তা আমার খবর এত লেছো কেন? সাধন সঙ্গিনী করবা নাকি আমারে? তুমি কি সারাক্ষণ আমার সাথে এরকম ঠাট্টাই করো? ঠাট্টা ঠাট্টা করে আমার শত্রুর। শোনো, রাত্রির হয়েছে, চলো খেতে চলো। আমার কথার জবাব দিলে না সুখ পাখি। তুমি এগো, আমি সাইজে সেবা সেরে তারপর যাচ্ছি। ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলে না সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে ধরে না, সময় গেলে দিলশাদ, কাপড় খান কেসে আনিস তো বাপ? পুরুষের উৎসব ভালোই ভালোই মিটলো সাইজি। ঝড় বাদল হলে আর রক্ষা ছিল না। সবই মুর্শিদের ইচ্ছা। জয় গুরু। তোমার বন্ধুটিরে তো দেখলাম না বাপ। সে আজ আসেনি, কলেজের কাজে কলকাতা গিয়েছে। তোমারে ভালোবাসে? জিজ্ঞাসা করিনি তো। সংসারে নারী পুরুষের ভালোবাসা এক, সাধিকা হক আর এক। সংসারের মোহ আমার নাই সাইজি। জানি রে বেটা, জানি। তবে মা গোসাইয়ের চরণ সাধন বিনা তোর সাধক জন্ম পূর্ণ হবে না রে বাপ। আত্মতত্ত্ব জেনিস, গুরুতত্ত্ব জেনিস, এবারে পরতত্ত্ব জানার সময় হয়েছে তোমার। তোমারে রাধাকে বুঝতে হবে, তারে জয় করতে হবে। তার মধ্যে হল্লাদিনী শক্তিরে জাগাতে না পারলে অধর মানুষের সন্ধান পাবা না। তোমারে রাধার সাধন করতে হবে। কোথায় পাবো তারে? ঠিক বাবা, ঠিক বাবা। সন্ধান করো, দেখো ঠিক ধরা দিবে। হয়তো দেখো সেও তোমারে খুঁজতেছে। সে কামের ঘাটে নাও ভিড়ায়ে
তোমারে ডাক দিবে, কিন্তু প্রেমের কাছে দিয়ে সেই নাওখানি রে বাঁধতে হবে তোমারে। নাওয়ের ভাব বুঝবা, হাওয়ার গতিক বুঝবা, তবে নাওয়ে সরবা, মাছ দরিয়ায় ভাসবা, তারপর নাও হইবা মনের মানুষের ঠিকানায়। শুধু মনে রেখো, ভাটিতে লয় নাও বাইতে হয় কে বলিও জানে, কে বলিও জানে, কে বলিও জানে। তবে ত্রিবেণী পেরিয়ে সহস্রার ঘাটে গিয়ে মনের মানুষের দেখা মিলবে। রসিক যারা চতুর তারা, তারাই নদীর ধারা চিনে। কত উজান তরি যাচ্ছে বেয়ে, কত উজান তরি যাচ্ছে বেয়ে, তারাই সরু সাধন জানে। মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে। মনের মানুষ মনে রাখিস বা, বাউল ফকিরেরা নগদে বিশ্বাস করে, বাকিতে লয়। এ জন্মের পুণ্যের ফল এ জন্মেই পেতে হয়। স্বর্গ লয়, স্বর্গ লয়। এই মানব দেহই ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। তাই আবারও বলি, যা আছে দেহ ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। আমার ভয় করে সাই। ভয়? ভয় কিরে খেপা, ভয় কিরে? যা যা, নির্ভাবনায় যা, আমি তো সদাই তোর অন্তরে বাহিরে আছি। যা, রাধার সন্ধান কর। কিন্তু কে যে কার সন্ধানে আছে কে জানে। তোরে একটা গুচ্ছ কথা কই, চিরজীবন মনে রাখবা। সে যদি সুখ দেয় লিবা, সে যদি দুঃখ দেয় তাও লিবা, কখনো না কইল না। সেই শক্তি, সেই প্রকৃতি, সেই রাধা, তার ছলাকলার আদি অন্ত নাই। আবার তার সঙ্গে যুগল সাধনা বিনে তোর বাউল জনম সার্থক হবে না রে। কিন্তু কিন্তু সে যদি আমাকে তোমার থেকে দূরে টেনে নিয়ে যায়? নির্দ্বিধায় যাবা, যেখানেই যাও জানবা আমি তোমার সাথেই আছি। আমার ঘরের চাবি, ও চাবি পহরেরই হাতে রে। ওই আমি কেমনে খুলিয়া সে ধন দেখবো চোখেতে, আমার ঘরের চাবি। শাড়ি, কিছু বলবে? কি আর বলবো, কাল ভোর ট্রেন ধরবো, তাই ফকির বাবার কাছে বিদায় নিতে এলাম। ভালো লাগলো কয়েকদিন, আবার দেখো আসবো। জয় গুরু। আসি গো। তোমার সেবা হয়েছে মা? না সাইজি, এই যাবো, তুমি আসবা না কিছু? তুমি যাও, আমি সাইজি সেবা করে তারপর যাব। সারি, এইদিকে আসো, বসে খালি, বসো বসো।
উরসের সব কটা দিন তুমি যে থেকে গেলা আমার বড় ভালো লেগেছে। বাকি সাধুরা তো দু একদিন থেকেই চলে গেল, তুমি যাও নাই, তাহলে তোমারও ভালো লেগেছে আমার এই আখড়া? খুব ভালো লেগেছে তোমার আখড়া, আবার দেখো আসবো। কিন্তু আমি যে তোমারে বড় উষাটন দেখেছি, আমার চোখে ফাঁকি দিতে লারবা? একটা সত্যি কথা কও দেখি, আমার শুকুর জন্য কি তোমার দিলে জায়গা হয়েছে? তুমি তো আমার সব কথা জানো সাইজি। তোমার সব বৃত্তান্ত জানি বলে বলছি, তুমি যদি আমার শুকু বেটার সাধিকা হতে রাজি হও, আমি বড় খুশি হব, বড় খুশি হব। তো তোমার শুকু কি বলে? বল বেটা, বল বল। আমার সবটুকুই তো আমি তোমারে সঁপেছি সাইজি, আমার নিজের বলতে কিছু নাই। আজ উরসের শেষ রাত, আজই তোর জীবনের রাধার পরতত্ত্বের পাঠ শুরু হবে। জয় গুরু, জয় গুরু। আজই রাধার পরতত্ত্বের পাঠ শুরু হবে। ডুবলে সে ঠাই রত্ন পাবি, ডুবলে সে ঠাই রত্ন পাবি, না ডুবিলে পাবি না। দিল দরিয়ার মাঝে আজো কারখানা, নদী আছে সেই নদীতে নৌকা চলে, নদী আছে সেই নদীতে নৌকা চলে, নাচে গুনকানি, নাচে গুনকানি, চক্ষু রাখো, চক্ষু পরে হাতে রাখো হাত, সময়ের না করিও ধ্যান। আজি হতে 3 চন্দ্রমাস দুজনে একে অপরের রূপ নেহারিবে, পরশে চিনিবে প্রেম। 3 চন্দ্রমাস পর্যন্ত তোমরা এই স্থানেই থাকিবে। মাঝে ফাঁকা মাঝে এই বাগানে ফুল ফুটেছে, বাগানা এই বাগানে ফুল ফুটেছে,
কোথায় গেছে? কোথায় আর যাবে, মেলায় গিয়েছে হয়তো। তুমি এখানটায় বসো দেখি। ঠিক আছে, তুমিও বসো। তোমাকে এভাবে শান্তিনিকেতনে মেলায় দেখতে পাবো ভাবতেই পারিনি। গেল অঘ্রাণে এই পলাশডাঙে উঠে এসেছি গো। তো মজনু ফকিরের কাছ থেকে পালিয়ে এলে কেন তোমরা? গত মাঘ মাসে 7 দিনের জ্বরে সাইজি দেহ রাখলেন, আর শাড়িরও ওখানে আর ভালো লাগলো না। শাড়ি মানে উরসের অনুষ্ঠানে যাকে গাইতে শুনেছিলাম। হ্যাঁ, তোমার বিয়ের কথা আমার এক ছাত্রের মুখে শুনেছিলাম। বাউলদের বিয়ে হয় না গো, সম্মতি জানতে হয়। জানি, খবরটা শুনে প্রথমে খুব অভিমান হয়েছিল। তুমি একবারও আমাকে জানালে না। ভেবেছিলাম তোমার সঙ্গে আর দেখাই করব না। তারপর পুজোর ছুটির পর গ্রাম থেকে ফিরে তোমাদের আখড়ায় গিয়েছিলাম, কিন্তু গ্রামের লোকরা বললো ওখানে তোমরা আর কেউ থাকো না, তোমার খবরও কেউ দিতে পারলো না। ওখান থেকে চলে এলে কেন তোমরা? এর আগেও আমরা 2 জায়গায় ছিলাম। এটা শাড়ির এক শোয়ের বাড়ি। এরা বষ্টম, চাষবাস করে, জমি জায়গা আছে, আর সৈতি কীর্তনে গান গায়। ওর স্বামী বাদক হিসেবে কাজ করে, আবার বাউলের আসরে ঢোলও বাজায়। শাড়ি আর আমাকে এখানে থাকতে দিয়েছে, তাই মাসখানেক হলো এখানে আছি আর কি। তোমাদের চলে কি করে? শাড়িটি চালিয়ে দেন, আসরে গান করে যা দক্ষিণা পাই, শাড়ির কিছু আছে তাতেই চলে যায়। এই দেখো, তোমাকে যদি চা জল দেবো। থাক, আমার জন্য আর তোমাকে ব্যস্ত হতে হবে। আর শোনো, যে কারণে তোমার খোঁজে কুশমিডাঙ্গা যাও, গ্রামে গিয়ে তোমার মামার সঙ্গে দেখা হয়েছিল। মামা? কেমন আছে গো মামা? একদম ভালো নেই, পার্কিনসনে ভুগছেন, হাঁটাচলা করতে পারেন না, দেখাশোনা করবারও কেউ নেই। বারবার তোমার খোঁজ করছিলেন, খুব কষ্টে আছেন, বোধহয় তোমাকে কাছে পেতে চাইছেন। তুমি বরং পারলে একবার গিয়ে ওনার সাথে দেখা করে এসো। যাক, এবার আমি ফিরবো। হ্যাঁ চলো। আচ্ছা শোনো, হ্যাঁ, আগামী মাসে আমাদের কলেজে বার্ষিক অনুষ্ঠান আছে, তুমি আসবে? গান গাইতে? কেন আসবো না গো, বাউলের ওটাই তো সম্বল। ফাংশনটা কবে? ফেব্রুয়ারি 10 আর 11। তুমি কবে পারবে বলো? তুমি যেদিন ডাকবে। বাংলার কত হবে? এই যা, সেটা তো না দেখে বলতে পারবো না। ওই মাঘের 26-27 হবে হয়তো। হবে হয়তো। ঠিক আছে, আমি ফাইনাল করে তোমাকে কলেজের আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেবো। আরে কোথায় গেছিলে? মেলায়? হ্যাঁ। মীরা, আমার বাল্যকালের বন্ধু, নমস্কার। কলেজে পড়ায়। সিনা সিনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? মজনু ফকিরের আখড়ায়। তা হবে? মীরার কলেজে ফাংশন আছে, আমাকে গান গাইতে ডেকেছে গো। ভালো কথা। টাকা পয়সার কথা বলে নিছ তো? না না, সেসব নিয়ে আপনি ভাববেন না, আমি ঠিক করে দেখে নেব। না হলে ভালো। শুকু, আমি আজ আসি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমার রিক্সা দাঁড়িয়ে আছে, আমি নিজেই যেতে পারবো, তোমাকে আসতে হবে না। যা, চলে গেল নাকি? ধরো, তুমি খাও। এভাবে নিজের লোকের সাথে কেউ টাকা পয়সার কথা বলে গো? কি ভাবলো বলো দেখি মেয়েটা? সংসারে বাঁচতে গেলে যে সবার আগে টাকা পয়সার দরকার সেটা বুঝতে শিখো। সম্বল তো আমার জমি বিক্রির কখন টাকা, তাও শেষে নাকি বলি বসে খেলে আর কতদিন। তাই কি আমার মাথা গরম করে দিও নি, আমার মাথায় আগুন জ্বলছে। কেন, কি হয়েছে? সই দিদিরা কোথায়? মরেছে, আমি আর এখানে থাকবো না। কেন, সই দিদি চলে যেতে বলেছে? ঠিক আছে চলো, অন্য কোথাও যাই। আমি কি তোমারে যেতে বলেছি? না, তুমি বলনি, আমি বলছি। আসলে এক জায়গায় থাকলে বড় টান পড়ে যায় গো। তো জায়গার উপর না মানুষের উপর। সাইজি বলতেন, সংসারে মায়ায় পড়লে সাধন হয় না। আর এই পরিবারের মধ্যে আমারও থাকতে ভালো লাগে না। চলো না, কুশমিডাঙ্গায় চলে যাই, ওইখানকার আখড়াখান তো ফাঁকা আছে। গন্ড গায়ে আমি আর যাবনি। তাহলে কোথায় যাবে? জাননি। সই দিদি কিছু বলেছে? তবে এখানে আর নয়। বলেছে মানে বলে কি না
সুখ তোর সে বয়সে ছোট ভাইয়ের মতো, ওর সাথে থাকা তোর ভালো দেখায় না। আমিও বলেছি ওই বৃন্দাবনের গোপাল তো গোপিনীদের থেকে ছোট ছিল বয়সে, তোর প্রেম লীলাগেই তো খাস, তখন তোদের মনে থাকে না। আর কি বলেছে? আবার বলে ওর ওই বেদবা ছোট বোনটার সঙ্গে তোমার কোনটি বদল করবে, ভাবো। সে কি? তাহলে তার কোনো মতে এখানে থাকা যায় না। ওদিকে মামা আবার আমার খোঁজ করছিল। কে? আমার মামা। সে কথা তোমাকে বলবো ক্ষণ, কিন্তু কি করবে? শুনো, আরে এদিকে আসো না, আজ রাতে এখান থেকে পালাবো, বুঝলা? স্টেশন যাব, যে ট্রেন পাবো সেই ট্রেনই ধরবো, কাউরে কিছু জানানোর প্রয়োজন নেই, বুঝলা? ওরা আসার আগে চলো গোছ গাছ করিনি, আসো। সুখিয়া, হ্যাঁ ভাবি, তোমার বর তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি বাড়ি ফিরে গেলে না কেন? छपरा में? हाँ? लेकिन किसके पास जाओ भाभी? কেন? ससुराल जागा भी ना। কেন বাপের বাড়ি? नहीं भाभी जी, বাচ্চাটাকে বড় করতে হবে, बस यही एक जिम्मेदारी है हमारी। তোমার বয়স অল্প, আবার বিয়ে করলে না কেন? नहीं 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 भाभी जी, ये मेरी खुद की जिम्मेदारी, सिर्फ मेरी। তোমার বরের কোনো জমিদারি নেই তোমার ওই বাচ্চার প্রতি? और दो भैया बंगाल में है, हावड़ा स्टेशन है, कूली काम करे, फुटपाथ में रहता है, और छोटा भैया गांव में खेती करे, लेकिन उनका संसार ही ढंग से नहीं चलता। वहाँ जाके का करे? मेरे लिए बालूरघाटी ठीक है भाभी, जान पहचान हो गई, यहाँ के लोग हर हालत में पास रहता है, भूख से तो मरबे ना भाभी, और का चाहिए। ঠিক আছে, তুমি একটু বসো, আমি দেখি ভেতরে। सुखिया, पार्वतिया, आजा आजा। भाभी जी कहाँ गई रे? अभी अभी अंदर गई। काम है का? हाँ, बच्ची की जमा फट गई थी, वो सिलाई करने दी थी, बुलाना। तनिक बैठ जाना। अरे घर में काम है। बैठ जाना, बैठ जा। घर में काम है, सांझ हो गई, दिया जलाना पड़ेगा, बच्ची की बाप आती होंगी। तू किराया लेने आई है का? हाँ और का, सुख भाईजान के वास्ते हम लोग बच गई रे, बहुत नेक आदमी, आते ही पहले ही मेरे रिक्शा की किराया जमा करने के बाद बाकी पैसे वो भाभी जी के देता है। ओ हरामी राजू के हाथों से रिक्शा वापस लेके तूने अच्छा की। क्या करे, मजबूरी से वो राजू को देना पड़ा था। साले चुल्लूखोर, वो हरामी हर दिन कमाई के पैसे से दारू पी लेता था, मेरे को ढंग से पैसा भी नहीं देता, वो गाड़ी का देखभाल भी ठीक तरह नहीं करते साले, और उससे छुड़ाने के बाद 50 रुपया लगे मेरे को वो गाड़ी ठीक कराने के लिए। सुखू भैया बहुत अच्छा आदमी, अब कोई परेशानी नहीं है हमारी, भाई साहब बहुत ही अच्छा है, और भाभी जी भी। हाँ, भाभी जी की सिलाई की हाथ ही बहुत अच्छा है। भाभी जी, भाभी जी। কে? পার্বতিয়া? हाँ, सिलाई हुई है का? হ্যাঁ হ্যাঁ, বসো, আসছি। देखिए ना, बहुत अच्छी हुई। कितनी हुई भाभी? 8 आना दे, लीजिए। चलती हो भाभी? हाँ, चलती हो रे सुखिया। का देख रही हो भाभी? वो तुम्हारे सुख भैया এখনো এলো না, आती ही होंगे। अच्छा भाभी,
তোমাদের শাদি কিতনা বরস হলো? কেন কি হবে জেনে? এবার একটা বাচ্চা কাচ্চা লেলো ভাবি, বহুত সোনা সোনা লাগতা হ্যাঁ। আর যখন দুজনে মিলে আসরে গান গাইতে যাব, কে দেখবে বাচ্চারে? আমি আছি না ভাবি, मैं अकेली थोड़ी, सारा मोहल्ला तुम्हारे साथ আছে, सब संभाल दूंगी। हमला सब लोग तुम लोगों को बहुत प्यार करे। এই জন্যই তো এই বালুরঘাটে এসে থেকে গেলাম গো আমরা তোমাদের সাথে। ও দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। ও सुख भैया गाना गा के हमारा मन जीत लिया। वो सबको सुख भैया को बहुत इज्जत करे। শাড়ি लो आ गई। এত দেরি? তোমার পয়সা না জল না। কি হল? শরীর খারাপ লাগছে? না ঠিক আছে, একটু শোভা। না ঠিক আছে, আসলে আজকে একটু দূরের ভাড়া ছিল, একটু বেশি ধকল হয়েছে। কি করবো বলো, এখানে বাউলের আসরে আমাদের বেশি ডাকে, আর জমানোটা টাকা ছিল প্রায় শেষ। নইলে কি তোমার রেস্কো চালাতে দিতে মন চায়? তুমি আমার কাছে থাকলে আমার কোনো কষ্ট হয় না শাড়ি। কিন্তু আমার তো হয়, তোমার এত খাটতে দিতে মন চায় না। কিন্তু উপায় কি বলো? ভেগ ধরেছি নিজের ইচ্ছা, তা বলে ভিক মাংতে পারবো নি। কষ্ট পেও না শাড়ি, আমি কি কখনো তোমাকে এই ব্যাপারে দোষ দিয়েছি? তা দাওনি, তবে আমার তো খারাপ লাগে। তোমার এত কিছু থাকতে তুমি শুধু শুধু আমার জন্য এত খাটবা কেন? এসব তুমি কি বলছো শাড়ি? আমার আবার আলাদা বলতে কি আছে? ও বলে একখান লোকই ছিল, ভালো করে হাঁটতে চলতে পারে না, বললো তোমার মামা হয়। মামা এসেছিল? আখড়ার খোঁজ পেলো কি করে? কোন এক বাউলের কাছে খোঁজ পেয়েছে, তোমারে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। উঠেছে কোথায়? বাস স্ট্যান্ডের কাছে এক হোটেলে। কি বললো? কি আবার বলবে? জানতে চাইছিল আমাদের বিয়ে হয়েছে নাকি। তুমি কি বললে? যা সত্যি তাই বলেছি। তো সব শুনে বললে সমাজ তো তা মানবে না। আমিও বললাম আমরা আমাদের নিয়মে বেশ আছি। তো সেই শুনে তোমার মামা বললে তা হয় না, আমি শুকুরে ফিরিয়ে নিয়ে যাব, হয় তোমরা বিয়ে করো আর নইলে নইলে আমি যেন তোমার ছেড়ে দিই। হ্যাঁ, তার জন্য মেলা পয়সা করে দেবে বলেছে। আমিও বলেছি, হ্যাঁ আমিও বলেছি আমরা বাউলের নিয়ম মেনে দুজনার সম্মতি জেনে তবে একসঙ্গে রয়েছি, কারণ না পোষালে সেরি চলে যাবে, তার জন্য পয়সা করি লাগে না। আপনি চাইলে শুকুরে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাবেন। কি হলো, বসে পড়লাছি? কাল সকালে আবার আসবে। চলো। কোথায়? আসানসোল। আসানসোল? হ্যাঁ, সেদিন ফারাক্কার আসরে গান গাইতে গিয়ে নিমাই দাস বাউলের সাথে দেখা হয়েছিল। তোমাকে চেনে বললো। হ্যাঁ, ওই দুর্গাপুরের কাছে থাকে সেই নিমাই, ওই পবনের সাথে আসরে গান গাইতে যে আলাপ হয়েছিল। তো ও বললো আসানসোলে রেলের ফাঁকা জমিতে কলোনি বসেছে, অনেক বাউল বৈরাগীর দল ওখানে বসত করছে। আমাকে আখড়া করতে বড্ড জোরাজুরি করছে গো। আর বলেছে ওরা সবসময় সাহায্য করবে আমাকে। এই যাবা যাবা ওখানে? বেরিয়ে পড়েছ।
Sound ready? Camera. Action. আপনি বললেন আপনার জন্ম বাউলের ঘরে নয়, তো কিভাবে শিখলেন এই গান? আমাদের বাউলের ঘরে বিয়ে হয়ে গিয়ে সেখানে শিখেছি বাউল গান। এখনো বিদেশে গেছে? বিদেশ বলতে দক্ষিণে দুবার কলকাতা গেছি, আর উত্তরে বালুরঘাট অব্দি ঘোরা আছে। এই আসানসোলে আখড়া করার আগে 2 বছর বালুরঘাটে ছিলাম। তার মানে আপনি বাংলার বাইরে কোথাও যাননি? যদি সুযোগ পাও তুমি যাবে। একই টাকা পয়সা কাট। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে। তুমি যাবে কিনা? আই মিন তোমার স্বামীর মত থাকবে তো? আরে ওসব নিয়ে অসুবিধা হবে নি। ওকে, ভেরি গুড। দাদা তোমরা সব গুছিয়ে নাও। যাও। শোনো, তোমার জন্য আমি সব রকম চেষ্টা করব। তোমার প্রতিভা আছে, অ্যান্ড আই এম শিওর তুমি গানের জগতে অনেক উন্নতি করবে। শীঘ্র আপনাদের আশীর্বাদ। ও, আমার সাধন সঙ্গী সুখদাস বাউল। ও নমস্কার, আমি অতুল পাকড়া, ডকুমেন্টারি ফিল্ম বানাই, লোকো ফিল্ম, জানেন তো? ফিল্ম জগতের সবাই আমাকে এক ডাকেছে, আমার ফিল্ম অ্যাওয়ার্ড পায়। তাছাড়া এইবারে যে ডকুমেন্টারিটা করছি সেটা বাউল, রাইট? ফিচারও বানাবো খুব শিখি, আই মিন সিনেমা বানাবো। যাই হোক, আপনার স্ত্রী আই মিন শাড়ি খুবই ট্যালেন্টেড, একটু সুযোগ পেলে ওই লাইনে অনেক দূর যাবে। তবে যাবে শাড়ি, তুমি বাংলা, হিন্দি, আধুনিক এসব গান জানো? আগে ছোটবেলায় 2-1 শিখেছিলাম, কিন্তু ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, সে আমার লোক তোমার শিখে নেবে। ওকে, আর একটা জিনিস কিন্তু তোমাকে করতে হবে, যেটা অডিশন দিতে তোমায় কলকাতা যেতে হবে, রাইট? তাছাড়া আমি মাঝে মধ্যে আসবো, এসে তোমার টেকনিক্যাল সাইডগুলো ঠিক করে দিয়ে যাবো, রাইট? আচ্ছা, তোরা শাড়ির আর কোনো স্টিল ছবি দিবি না স্যার, আমাদের বোঝানো হয়ে গেছে স্যার। তাহলে তোরা এগো। আচ্ছা স্যার, আমি আসছি, এগিয়ে যাও। আমাদের আসি। ও হ্যাঁ, আরেকদিন এসে আপনার সঙ্গে ভালো করে আলাপ করবো। ওকে, বাই শাড়ি। চলে চলে আপনারা এগিয়ে দিন। আরে না, আমি চলে যেতে চাই। আরে না না, ফিল্মের বাবু দিলে বললে পরে আগে দেবে। তোমার হাতে এত টাকা কেন? কে দিবে? গানের বাইরে? হ্যাঁ, যা বাবা, এবার নিশ্চিন্তে গয়নাগুলো বানাবো। সে তোমার মন যা চায় তাই করে। তা আসল কবে শুনি? আসল নয় কেউ, বিনয় কলেজে ফাংশন। তার সঙ্গে আবার দেখা হয়েছিল বুঝি? হ্যাঁ, বর্ধমান স্টেশনে। ও এখন বর্ধমানের ইউনিভার্সিটিতে পড়ে। আমার অডিশন থাকলে কিন্তু যেতে পারবো না, আগে থেকে গেই রাখবো। ও তো শুধু আমাকেই ডেকেছে গান করতে। কেন? সঙ্গত কাটা যাবে না? না, সেসব তো কিছু বলেনি। তা টাকা দিয়ে 100 নাকি আরো দেবো? সেসব কথা আমি আর জিজ্ঞেস করি। বেশ, যখন হাত মুখ ধো, আমি ভেতরে যাই। আর হ্যাঁ, আজকে কিছু রান্না বান্না হয়, ওই মুড়ি খেয়ে থাকতে হবে। মদিনায় এলো মোহাম্মদ, মথুরাতে এলো শ্যাম, ইমান খেলা খেলে নবী, লীলা করেন ঘনশ্যাম। মিলনের এই শাশ্বত বাণী যারা লালন করেন তাদের সহজ সরল জীবনধারায়, তারাই বাংলার বাউল ফকির সম্প্রদায়। সেই ঐতিহ্যের এক সাধক
আজ আমাদের মধ্যে উপস্থিত। তিনি সুকু ফকির, কেউ বা তাকে ডাকে সুকবাবু বলে। আর তিনি বলেন, যে নামেই ডাকো না কেন, সারা তো সেই একটা মানুষই দেয়। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি সত্যিই উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, তার গান শোনাতে। মঞ্চে ডেকে নিচ্ছি সুকু ফকিরকে। তার কথা এবার তিনি শোনাবেন। সুকু ফকির। জয় গুরু, জয় গুরু। গুরু যেমন বলান তেমনি বলি, গুরু যেমন চলান তেমনি চলি। আমার নিজের বলতে কিছু নাই, তবে তবে আজ আপনাদের মতো এত জ্ঞানী গুরুদের সামনে এসে দুটো কথা বলতে বড় স্বার্থ দেখতে পাই। দেখেন, এখন মানুষে মানুষে শুধুই বিভেদ, হিন্দু মুসলমানের বিভেদ, সাদা কালোয় বিভেদ, উচ্চ জাত নিচু জাত, শিয়া সুন্নি, সাদায় কালোয়, হিন্দি বাংলায়, রাজ্যে রাজ্যে দেশে দেশে শুধুই বিভেদ। আমাদের বাউল ফকিরদের মধ্যে কোনো বিভেদের স্থান নাই। আমরা সকলেই মানুষ বুঝি, আমরা সকলেই মানুষ ভালোবেসে থাকি। আমরা সবাই আনন্দের সন্তান গো। দুদিনের তরে এই পৃথিবীতে আসা, সেখানে সকলে মিলে ভালোবেসে আনন্দ করে কাটাতে পারলেই তো হলো। তাই ফিলাফের ফিরে আসুন, মিলে মিশে সবাই মিলে আজকের আসরের গান শুরু করি। লালন সাহিত্যের এক গান। এমন সমাজ কবে বসিত যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি এমন সমাজ। কোথায় গেলে গো? দরজা খোলো, দেখো মীরার কলেজ থেকে কত উপহার দিয়েছে, তোমার জন্য একটা শাড়িও দিয়েছে। কোথায় গেলে শাড়ি?
তাহলে কি করবা তুমি? তুমি বলো কি করবো? কোথায় থাকবা? তুমি যেখানে থাকবা সেখানে আমার বাড়ি। দেখলা না আমি কি? তুমি কি তা তো জানতে চাইনি। তুমি কে তা তো জেনেছি। কে আমি? তুমি রাধা, তুমি সাধিকা। Oh
গাড়িতে ছিলে? দিল্লি যাচ্ছিলাম, কিন্তু যাওয়া হচ্ছে না। কেন, কোনো সমস্যা হয়েছে? টিকিট কনফার্ম হয়নি। ভেবেছিলাম টিকিটে ধরে একটা সিট ঠিক ম্যানেজ করে ফেলতে পারবো, কিন্তু কিচ্ছু হলো না। এদিকে যাওয়াটা খুব দরকার ছিল, কি যে করবো। আমিও তো বর্ধমান থেকে গাড়ি দিয়েছিলাম গো। তুমি আছো জানলে কিছু একটা বন্দোবস্ত করে দিতে পারতাম। তুমি কি করছিলে এই গাড়িতে? ওই যে মাধু করি, হ্যাঁ, আর না করলে যে মনে অহংকার জন্মাবে গো মীরা দেবী। আমার কথা ছাড়ো, দেখি তোমার জন্য কি ব্যবস্থা করতে পারি। তুমি আর কি করবে বলো? এরকম ট্রেন পাবো আর কি? ওই দেখো, মেঘটা চাইতেই যাও। গোসাই বাবা, ও গোসাই বাবা, এদিক পানি এসো না একটু। কি ব্যাপার গোসাই, এখনো ঘরে যাওনি? কি ব্যাপার? তোমাকে একটা উপকার করতে হবে। উপকার? হ্যাঁ। তা দিল্লি থেকে কিছু আনতে হবে নিশ্চয়ই, তা হুকুম করো। না, সেসব কিছু নয়। মীরা দেবী আমার বাল্যকালের বন্ধু, কলেজের কাজে দিল্লি যেতে হবে, জায়গা মেলে। তুমি যদি একটু। ম্যাডাম তোমার বন্ধু? কি লজ্জায় ফেললে বলো দেখি। কিন্তু আজ যে আমার বাল্যকালের বন্ধু গোসাই। ম্যাডামকে আমি আগেই বলেছি, আজ সত্যি আমার কোনো উপায় নেই। তুমি এই প্রথম আমার কাছে কিছু চাইলে, আর আমি কিছু করতে পারলাম না। ম্যাডাম, এ দুঃখ আমার থেকে যাবে। ম্যাডাম, আমাকে মাফ করবেন ম্যাডাম। না না, আসলে আমি সবটাই বুঝতে পারছি। আমাকেও বিশেষ প্রয়োজনে এইভাবে বেরিয়ে পড়তে হয়েছে। না যেতে পারলে ছেলেদের অনেক ক্ষতি হয়ে যাবে। কি করা যায় বলুন তো? ম্যাডাম, সত্যি আমি অপারো, তবে আমার না নিচের একটা বসার সিট আছে, আপনি যদি ওটাতে। না না, তা হয় না, সে আমি পারবো না। তাহলে তাহলে আমি আসি গো গোসাই, গাড়ি ছাড়বে। ওদিক পারে যাচ্ছে কোথায়? আর বলো না, আজ ফার্স্ট ক্লাসে দুজন সেলিব্রিটি উঠেছে। তা গাড়ি দাঁড়াতেই স্টেশন মাস্টার খাতির করে চা মিষ্টি খাওয়াতে নিজের ঘরে নিয়ে গেছে। আমি এখন খাতির করে নিজের কাছে নিয়ে আসি, তাহলে আমার আবার চাকরি নয়। আসি গো গোসাই, সামনের মঙ্গলবার এই গাড়িতে ফিরবো। আসি। আচ্ছা, এসো এসো। মানে ওরা তো স্টেশন মাস্টারের ঘর থেকে বেরোলো মনে হচ্ছে। আরে ওরা, হ্যাঁ, এরা এদিকে আসছে। ম্যাডাম, ম্যাডাম, আপনি এক কাজ করতে পারবেন? আপনি ওরা না ওটা একটা খুব বুক করেছে, তার লোক তো মোটে দুজন, মানে দুটো সিট খালি পড়ে আছে। আপনি আপনার পরিচয় দিয়ে যদি রিকোয়েস্ট করতে পারেন, মানে আমার কথা বলবেন না। আসি গো গোসাই, আসেন আসেন আসেন। না না, এইভাবে অপরিচিত কাউকে বলাটা বোধহয় ঠিক হবে না। আরে তুমি কেন বলবে? আমি বলবো তোমাদের। না, আমি তোমাকে কখনো আমার জন্য কারোর কাছে ছোট হতে দেবো না। কেমন আছো? সাইকি যেমন রেখেছেন, তাই তোমাকে একটু কষ্ট করতে হবে। মীরার জন্য কলেজের কাছে দিল্লি পৌঁছতে হবে, জায়গা মেলেনি। তুমি যদি একটু। চলো চলো মীরা দেবী, তোমার গাড়ি ছাড়া সময় হয়ে গেল, তোমার তুলে দিয়ে আসি। তোমাকে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। তোমার পৌরুষ বিদ্রোহী হয় না? আত্মসম্মান নেই তোমার? ও যে রাধা, ও সাধিকা। চণ্ডী দাসবাণী শুনো বিনোদিনী, না কহে কথা, ভীতি লাগিয়া